হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার, যেটা তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলেছে, ফাইড মহিলা দাবা বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম মহিলা ভারতীয় কে? অ্যান্সার হবে কোনেরু হাম্পি। একটু এটা সম্পর্কে জেনে নেব। কোনেরু হাম্পি ফাইড মহিলা দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এই টুর্নামেন্টটা জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কোয়ার্টার ফাইনালে তিনি চীনের সাং ইয়াকসিকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করেছে। এটি প্রথম কোনো ভারতীয় এই ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছে। এটা ভারতীয়ের জন্য একটা খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি কেপি জিকে রেলওয়েজ এর স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আলোচনা করা যাক পরবর্তী প্রশ্ন। কোন দেশ 2027 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে? এটা অবশ্যই আয়োজন করছে ইংল্যান্ড। আমরা প্রত্যেকেই জানি ইংল্যান্ড হচ্ছে যেখান থেকে ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছে, সেখানেই এটা হচ্ছে। তো একটু জেনে নিই এটা সম্পর্কে। 2027, 29 এবং 2031 পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন হবে ইংল্যান্ডে, যেটা আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সিঙ্গাপুরের বার্ষিক সম্মেলনে ঘোষণা করেছে। এটা জুন মাসে হবে, 2027, 29 আর 31। এই সময় ইংল্যান্ডের যে আবহাওয়া, অনুকূল আবহাওয়া থাকে। এর মধ্যে 21 যেটা অলরেডি হয়ে গেছে, 21টা আমাদের সাউথহ্যাম্পটনে হয়েছে, 23 ওভালে হয়েছে, আর 2025 যেটা রিসেন্ট কিছুদিন আগে হলো লর্ডসে হয়েছে, যেখানে সাউথ আফ্রিকা প্রথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। যেখানে সাউথ আফ্রিকাকে বারবার চোকার্স বলে তকমা দেওয়া হয়েছে, সেখানে ফাইনালি যে দক্ষিণ আফ্রিকার যে ক্যাপ্টেন বাবুমা, তিনি প্রমাণ করেছে, যাকে সবসময় আন্ডার রেটেড প্লেয়ার হিসেবে গণ্য করা হয়। তার হাইটের জন্য বিভিন্ন জায়গায় তাকে নিচু দেখানো হয়। তো তিনি সেখানে তার যোগ্য উত্তর তিনি দিয়েছেন লর্ডসের মতো জায়গাতে। তো এটা খুবই গর্বের ব্যাপার। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি। কোন ভারতীয় রাজ্য শক্তিশ্রী কর্মসূচি চালু করেছে? এটা অবশ্যই আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। উড়িষ্যা সরকার শক্তিশ্রী নামে একটি নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছে, যেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজেপি থেকে মোহন চরণ মাঝি এই ঘোষণাটি করেছেন ভুবনেশ্বর। এর উদ্দেশ্য হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের নিরাপত্তাকে নিশ্চিত করা, যেটা 16টি বিশ্ববিদ্যালয় এবং 730টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে এডেড কলেজ হয়েছে সেখানে চালু হবে। রিসেন্ট কিছুদিন আগে তোমরা হয়তো খবরে দেখেছো যে বালাসোর কলেজে একজন ছাত্রী র্যাগিং এর কারণে নিজের সুইসাইড করেছে, যেখানে একজন ফ্যাকাল্টি সদস্য তার তার বিরুদ্ধে তার সঙ্গে খারাপ আচরণ করেছে। সেই হায়রানির জন্য মেয়েটি সুইসাইড করেছিল। সেই কারণে কলেজে মহিলাদের নিরাপত্তার জন্য শক্তিশ্রী কর্মসূচি চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতে মাল্টি স্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিন প্রার্থীর নাম কি? এটা অবশ্যই অ্যান্সার হবে অ্যাডফ্যালসিভাক্স। কি ব্যাপার একটু জেনে নি। অ্যাডফ্যালসিভাক্স হচ্ছে একটি মাল্টি স্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিন, যেটা ভারত তৈরি করছে, এবং এটা ভারতের প্রথম স্বদেশী রিকম্বিনেন্ট কাইমেরিক ম্যালেরিয়া ভ্যাকসিন। এবার প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম সবচেয়ে মারাত্মক ম্যালেরিয়ার পরজীবী। বিভিন্ন ধরনের পরজীবী ম্যালেরিয়ার, যেমন দেখবে আমরা ডেঙ্গুর কথাটা জানি, এডিস মশা, তারপরে যে কিউলেক্স মশা, বিভিন্ন মশা এগুলোকে বহন করে নিয়ে যায়। তার মধ্যে সব থেকে মারাত্মক পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। তো তারই একটা ভ্যাকসিন ইন্ট্রোডিউস করেছে, যার জন্য আইসিএমআর, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এবং ডিবিটি এনআইআই এর অংশীদারিত্বে তৈরি হচ্ছে। এটা প্রথমে প্রাক ক্লিনিক্যাল গবেষণা, এটা চমৎকার, যখন ল্যাবরেটরিতে যে কাজ হয়, যার মধ্যে বিভিন্ন ইঁদুর বলো বা গিনিপিকের উপরে টেস্ট করা হয়, সেখানে এটা খুবই চমৎকার কার্যকর দেখা গিয়েছে। তো এখন এটা আর&ডি পর্যায়ে রয়েছে। আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মার্কেটে বা দোকানে তুমি কিন্তু এটা পাবে না। তো যাই হোক, এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া একটা উদ্যোগকে সমর্থন করেছে। এটা ভারতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ উদ্যোগ। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক চন্দ্র দিবস পালন করা হয়? চাঁদ বা আন্তর্জাতিক চন্দ্র দিবস। এটা অবশ্যই অ্যান্সার আমাদের 20 জুলাই। এবার কি জিনিসটা, চন্দ্র দিবস, দেখো চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ। এবার উপগ্রহকে আমরা চাঁদ আমাদের উপগ্রহ বলতে পারি, বাট উপগ্রহের অ্যাকচুয়াল যে ডেফিনেশন হয় তার থেকে চাঁদ কিন্তু অনেকটাই আলাদা। তো চাঁদকে আমরা প্রপার ভাবে কেন উপগ্রহ বলতে পারি না, বা চাঁদ পৃথিবী থেকে সৃষ্টি হয়েছে কিনা,
সেটা জানার জন্য তোমাদের মানে কমেন্ট তোমরা অবশ্যই করো যদি এটা সম্পর্কে জানতে চাও, তাহলে এই সংক্রান্ত ডিটেলস একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা হবে। তোমরা কমেন্ট করো, আমরা সেই সংক্রান্ত মানে তৈরি করব কিভাবে চাঁদের উৎপত্তি হয়েছে। তো আমরা এখন কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করি যে আন্তর্জাতিক চন্দ্র দিবস প্রতি বছর 20 জুলাই পালন করা হয়ে থাকে। এটা কারণ 1969-এ অ্যাপেলো 11, যার মাধ্যমে প্রথম মানুষ যে গিয়েছিল নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন। এবার নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রেখেছিল, সেই জন্য তার নাম আমরা বেশি মনে রাখি, কিন্তু বাজ অল্ড্রিনও তার সাথে সাথে কিন্তু চাঁদে পা রেখেছিল। তো যাই হোক, এটা হয়েছিল 29শে জুলাই 2025 সালে প্রথম এটা উদযাপন করা হয়েছিল। এরপর থেকে 29শে জুলাই এটা পালন হয়েছে, কিন্তু 20 জুলাই 1969 সালে এটা কিন্তু তারা কিন্তু পা রেখেছিল এবং আর্মস্ট্রং উক্তি করেছিল দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। তো সেই কারণে প্রত্যেকটি দেশে মহাকাশের এই শান্তিপূর্ণ ব্যবহারের জন্য এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য এই দিনটি পালন করা হয়, যেটি বেসিক্যালি যে আউটার স্পেস ট্রিটি দ্বারা স্থাপন করা হয়েছিল। আউটার স্পেস ট্রিটি মানে, দেখো মহাকাশ তো কোনো দেশের নিজস্ব সম্পত্তি নয়, প্রত্যেকে কি করে, প্রত্যেককে সাহায্য করে বিভিন্ন এরকম স্পেস মানে স্পেস বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য। আমরা জানি যে ভারত বারবার সাহায্য করে, যেমন যার মধ্যে ইসরো বিভিন্ন দেশকে বারবার তাদের উপগ্রহ বা স্যাটেলাইট লঞ্চে সাহায্য করে থাকে। তো আজকের দিনে আমাদের ইসরো খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা স্পেস রিসার্চ অর্গানাইজেশন হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি। সম্প্রতি G20 অর্থমন্ত্রীদের বৈঠক কোথায় হয়েছে? G20 আমরা আশা করি জানি, গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ, যেটা হচ্ছে G20 ডারবানে, সাউথ আফ্রিকার ডারবানে হয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে G20-র অর্থমন্ত্রীরা এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা দুদিনের বৈঠক শেষ করেছে। দেখো G20-র বৈঠক ইতিমধ্যে কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু এটা শুধুমাত্র যে টপ অফিসিয়াল বা প্রধানমন্ত্রীরা গিয়ে বৈঠক করে সেরকম নয়। অর্থমন্ত্রী, ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন মানে ডিপার্টমেন্টের মন্ত্রীদের মধ্যে এই ধরনের, তারপর সামরিক মানে আমাদের যে রাষ্ট্রমন্ত্রী, মানে আমাদের যে মানে প্রতিরক্ষা মন্ত্রী, সবার মধ্যেই কিন্তু এই ধরনের G20 মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়ে থাকে। তার মধ্যে অর্থমন্ত্রীদের বৈঠকটা ডারবানে হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশ যারা অর্থনৈতিক দিক থেকে সমস্যা বা ঋণ সমস্যায় জর্জরিত, তাদের প্রত্যেকের মধ্যে অর্থনৈতিক সহায়তা করা একে অপরকে, সেই জন্য G20 সম্মেলনের এই বৈঠকটা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সংস্কার করা, যার উপর, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা প্রত্যেকেই জানি, যেটা স্থাপিত হয়েছিল 1993 সালে। এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনই ওসামা বিন লাদেন যে মানে যে 9/11-এর ঘটনায় যে মানে বোম আঘাত করেছিল, সেটা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেই কিন্তু হয়েছিল। তো যাই হোক, আমরা এটা সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বুদাপেস্ট মিটে ভারতীয় কুস্তিগিররা কতগুলি পদক জিতেছে? অ্যান্সার হবে 6টি। এবার একটু জেনে নিই, 6টা যে পদক হয়েছে তার মধ্যে ভারতীয় মহিলারা 4টি পদক জিতেছে আর পুরুষেরা 2টো পদক জিতেছে, সেই জন্য টোটাল হচ্ছে 6টি পদক। মহিলা মহিলা কুস্তিগিররা 2টো গোল্ড, 1টা সিলভার এবং 1টা ব্রোঞ্জ জিতেছে। তার মধ্যে গোল্ড যে জিতেছে তার মধ্যে অন্তিম ফাঙ্গাল মহিলা, তিনি 53 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে। হর্ষিতা 72 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে এবং সুজিত কালাকার 65 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে পুরুষদের। আর মহিলাদের মধ্যে নেহা সাংওয়ান 57 কেজি বিভাগে রূপা জিতেছে। আর ব্রোঞ্জের মধ্যে নীলাম 50 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছে এবং রাহুল 57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছে। এইভাবে মোট 6টি পদক, যার মধ্যে 3টে গোল্ড, তার মধ্যে 2টো মেয়ে, 1টা ছেলে, আর হচ্ছে 1টা রূপা, সেই রূপাটা পেয়েছে 1টা মেয়ে, এবং 2টো ব্রোঞ্জের মধ্যে 1টা মেয়ে এবং 1টা ছেলে পেয়েছে। অবশ্যই নামগুলো মেনশন করা আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, উত্তরাখণ্ড নিবেশ উৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তরাখণ্ড, এটা হচ্ছে আমাদের রুদ্রপুরে। একটু জেনে নিই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উধম সিং নগরের রুদ্রপুরে উত্তরাখণ্ড নিবেশ উৎসবে যোগ দিয়েছেন, যেখানে 1 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি ইতিমধ্যে বাস্তবায়িত করা হয়েছে। এটা বেসিক্যালি আমরা জানি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এবং এটা রুদ্রপুরের স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে এই রাজ্যগুলিতে 25+ নতুন নীতি চালু করা হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথমবার বিহারের বেসরকারি কর্মীদের কত টাকার কর্মসংস্থান ঘোষণা করলো নরেন্দ্র মোদী? অ্যান্সার হচ্ছে 15,000 টাকা। একটু জেনে নিই, নরেন্দ্র মোদী মতিহারি বা পূর্ব চম্পারণ পরিদর্শন করে 7,200 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন, যেটা গান্ধী ময়দান, চম্পারণের গান্ধী ময়দানে হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী 4টি অমৃত ভারত ট্রেনের সূচনা করেছে আঞ্চলিক রেল যোগাযোগকে উন্নত করার জন্য। এছাড়া প্রথমবার বেসরকারি খাতে নিযুক্ত প্রত্যেক কর্মচারীকে 15,000 টাকা প্রদানের জন্য নতুন কর্মসংস্থান ঘোষণা করা হয়েছে, যেটা 1 লক্ষ 1 আগস্ট থেকে কার্যকর হবে, যেটা বাজেটে 1 লক্ষ কোটি টাকার একটা বাজেট।
এর একটা মানে রাজনৈতিক কারণের মধ্যে যে এবছর আমরা প্রত্যেকেই জানি যে বিজেপি মানে প্রপার মেজরিটি পায়নি, সেই কারণে বিহার এবং অন্ধ্রপ্রদেশে নীতিশ কুমার সাহায্য করেছে মানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেই কারণে বিহার আর অন্ধ্রপ্রদেশকে দেখবে প্রচুর এড দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি বুঝতেই পারছো রাজনৈতিক ব্যাপার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। মহিলা সরকারি কর্মচারীদের সুস্থতা বাড়াতে মহিলা আরোগ্য কক্ষ চালু করা হয়েছে, এই উদ্বোধন কে করেছে? অ্যান্সার অবশ্যই হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল। একটু জেনে নি। আইন এবং বিচার মন্ত্রক আইন বিভাগের মহিলা আরোগ্য কক্ষ চালু করেছে শাস্ত্রী ভবনে, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মহিলাদের সুস্থতা কেন্দ্রটি চালু করেছে, যার উদ্যোগ হচ্ছে মহিলাদের সুস্থতা, মানসিক স্বাস্থ্য এবং কর্মজীবনে ভারসাম্যকে প্রচার করা। কারণ মহিলাদের বাড়ির কাজের পাশাপাশি অন্যান্য দায়িত্ব পালন করতে হয়ে থাকে, অর্থাৎ 2047 সালের মধ্যে একটা মহিলাদের স্বাস্থ্যকর কর্মক্ষেত্রে সংস্কৃতির অবদান। এখন দেখো প্রায় দেখেছো কর্মক্ষেত্রে মহিলাদের হায়রানির শিকার হতে হচ্ছে, সেটা রদ করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি আইআইসিটির প্রথম ক্যাম্পাস কোথায় উদ্বোধন করা হচ্ছে? এটা অবশ্যই মুম্বাইতে করা হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের বিখ্যাত টেকনোলজিক্যাল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি আইআইসিটির প্রথম ক্যাম্পাস মুম্বাইতে উদ্বোধন করেছেন। এটা ফিল্ম সিটিতে তৈরি করা হচ্ছে, এনএফডিসি কমপ্লেক্সে অবস্থিত ফিল্ম সিটিতে, যার উদ্দেশ্য হচ্ছে যে ভিএফএক্স, পোস্ট প্রোডাকশন, গেমিং এবং অ্যানিমেশনের উন্নত প্রশিক্ষণ দেওয়া। আজকের দিনে দেখো যে কোনো মুভি দেখতে গেলে ভিএফএক্স ইজ ম্যান্ডেটরি, নাহলে লোক দেখতে পছন্দ করে না। অ্যানিমেশন, গেমিং আজকের দিনেও গুরুত্বপূর্ণ। এই কোর্সগুলো গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যাপেল, বিভিন্ন যে টেক কোম্পানিগুলো রয়েছে তারা এই কোর্সগুলো সাহায্য করছে। প্রসার ভারতী, মহারাষ্ট্র ফিল্ম স্টেজ এবং কালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশনও এগুলোর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত সফলভাবে পৃথিবী 2 এবং অগ্নি 1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এই বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য? অবশ্যই অ্যান্সার হচ্ছে অপশন 3, পৃথিবী 2 এবং অগ্নি 1 দুটোই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন। আমাদের একটু আলোচনা করে নিই। ভারত পৃথিবী 2 এবং অগ্নি 1 ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে চাঁদিপুর, উড়িষ্যা থেকে। এই যে অগ্নি, পৃথিবী, এগুলো সব আমাদের এপিজে আব্দুল কালাম স্যারের হচ্ছে আবিষ্কার বলো বা মানে ডেভেলপমেন্ট বলো, সবকিছু তিনি করেছেন। ভারতকে পরমাণু সমৃদ্ধ দেশ করতে এপিজে আব্দুল কালাম স্যারের অবদান অনস্বীকার্য, এবং তিনি মানে সবচেয়ে কম বাজেটে এই ধরনের কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তো যাই হোক, পৃথিবী 2 যেটা 250 থেকে 350 কিলোমিটার পর্যন্ত এই পাল্লা দিতে পারে, এটা তরল জ্বালানিযুক্ত এবং 500 কেজি ওয়েট ক্ষমতা নিতে পারে। আর অগ্নি 1 সেই জায়গায় 700 থেকে 900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এবং কঠিন জ্বালানিযুক্ত হয়, এবং পেলোড 1000 কেজি পর্যন্ত লোড নিতে পারে। দুটোই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এবং ভূমি টু ভূমি মানে যেটাকে সারফেস টু সারফেস মিসাইল বলা হয়। এবং এটা ডিআরডিও, যে আমাদের ভারতের যে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও, এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করে থাকে, যার মধ্যে আমাদের আর&ডি বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয়। পরবর্তী প্রশ্ন, কোন কুস্তিগির 2025 সালে ভারতের প্রথম ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং সিরিজে স্বর্ণপদক জিতেছে? অ্যান্সার অবশ্যই সুজিত কালাকার। সুজিত 65 কেজি ফ্রি স্টাইলে 2025 সালে ভারতের প্রথম ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং এ জিতেছে, যেখানে হাঙ্গেরির বুদাপেস্টে পলিয়ার ইমরে আর ভার্গা জোন্সকে 33 কেজি ফ্রি স্টাইলে হারিয়ে সুজিত কালাকার সোনা জিতেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 2025 সালে জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কার প্রাপক কারা? অ্যান্সার হচ্ছে অপশন বি, জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কার 2014 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং 2010 সাল থেকে এটা 18 জুলাই পালন করা হয়ে থাকে। 2009 সালে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ঘোষণা করা হয়েছিল, সেই জন্য 10 সাল থেকে 18 জুলাই এটা পালন করা হয়। জাতিসংঘের এই নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2014 সালে প্রতিষ্ঠা হয়েছিল। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বিদ্বেষী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানে ফেস ছিলেন। 2015 সাল থেকে প্রতি 5 বছর অন্তর এই পুরস্কার দেওয়া হয় মানবতার জন্য নিজের জীবন উৎসর্গকারী ব্যক্তিদের জন্য। এখানে একজন মহিলা এবং একজন পুরুষকে দেওয়া হয়। 2025 সালে এই পুরস্কার জিতেছে কানাডার মিসেস ব্রেন্ডা রেনলডস এবং কেনিয়ার মিস্টার কেনেডি ওডেডে। 25 সালে এটা জিতেছিল মিসেস মারিয়ানা ভার্ডিনোয়ারিস গ্রিস থেকে এবং মারিসান্দা কাউয়ারে গিনি থেকে। আজকের লাস্ট প্রশ্ন, আইআইএম কোজিকোড কর্তৃক চালু করা নতুন কেন্দ্রের নাম কি? অ্যান্সার অবশ্যই জ্ঞানোদয়। আইআইএম কোজিকোড, যেটা হচ্ছে আমাদের কেরালায় অবস্থিত কোজিকোড, সেখানে
পেডাগজিক্যাল ইনোভেশন অ্যান্ড পাবলিশিং এর জন্য জ্ঞানোদয় কেন্দ্র চালু করা হয়েছে। পেডাগজিক্যাল ইনোভেশন মানে যে শিক্ষা দেওয়ার জন্য যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা একজন শিক্ষক কিভাবে, এই পেডাগজি সম্পর্কে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাদের ব্যাচ চালু হচ্ছে কিছুদিন মধ্যেই। সেখানে আমরা প্রাইমারি টেট থেকে শুরু করে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া শুরু করব। তো সেখানে আমরা প্রাইমারি টেটে পেডাগগি অর্থাৎ শিক্ষকরা কিভাবে শিক্ষা দান করবে সেগুলো সম্পর্কে আলোচনা করবে। তো এটা আইআইএম কোজিকোড কে দীর্ঘ মেয়াদী একটা ভিশন দিয়েছে। এটা 2047 সালে টার্গেট রয়েছে, যার মধ্যে ভারতের জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে সংগতিপূর্ণ। এখানে পাণ্ডুলিপি নামে একটা ডেডিকেটেড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মও থাকবে। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল অবশ্যই ফলো করো। ধন্যবাদ।